বেজাল লাস্টে দিয়েছে যা দিয়েছে আগে কিন্তু বেশি তো লাগছে। লোকেশন কোথায় এটা? এটা হচ্ছে স্যার কাছারি ভাই স্যার। বৃদ্ধ বয়সে প্রত্যেক পুরুষ মহিলারই অবলম্বন হয়ে দাঁড়ায় তাদের সন্তানরা। আর যারা নিঃসন্তান, নীরবে নিভৃতে অনেকটা অসহায় অবস্থায় কাটে তাদের দিনগুলো। চারপাশের নানা বিপদে কাউকেই কাছে পান না তারা। এ ধরনেরই এক মর্মান্তিক ঘটনা জানাবো এবারের সময়ের অসঙ্গতিতে। 2022 সালের 17 অক্টোবর গভীর রাত। লক্ষ্মীপুর সদর থানার সে সময়ের ওসি মোসলেউদ্দিন কাজ করছিলেন থানায়। এ সময়ই তার কাছে আসে একটি ফোন। ফোনের অপর প্রান্তে ছিলেন লক্ষ্মীপুর 16 নং শাকচর ইউনিয়নের 1 নং ওয়ার্ড মেম্বার ফারুক হোসেন। হ্যাঁ বলো। ঘরের ভিতরে স্যার পচা দুর্গন্ধ পাইতেছে, এখন অনেক লোকজন এখানে সময় হয়েছে স্যার। লোকেশন কোথায় এটা? এটা হচ্ছে স্যার কাছারি ভাই স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা টিম নিয়ে আসতেছি। ফোন পেয়েই ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওনা দেন ওসি মোসলেউদ্দিন। ঘন বাগানে ঘেরা নির্জন একটি বাড়ির সামনে গিয়ে অনেক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা। জানতে পারেন এই বাড়িতে বসবাস করেন 70 বছরের বৃদ্ধ আবু সিদ্দিক এবং তার স্ত্রী 65 বছর বয়সী আতরের নেসা। কিন্তু 2 দিন ধরে কেউই দেখেনি তাদের। আমার স্বাস্থ্য ভাই আছে রাজু, আবার ছুটিতে আসছে দুবাই থেকে। সে আমার ফোন দিল, ফোন দিয়ে বললো যে সম্রাট এইভাবে ভাবে এই জেডাজেডির হাত দেখা যাইতেছে, ফ্লোরের মধ্যে শুয়ে আছে, এই আর গন্ধ বাড়িতেছে। হ্যাঁ, এখন কি হয়েছে জানি না। তখন আমি এখানে বুঝছি যে কোনো একটা ঝামেলা আছে। পরে আমি ইনস্ট্যান্ট মেম্বারে ফোন দিলাম। আমার 7,000 কে নাকি তালামাই রাখছে, এখন কি এরা জীবিত আছে না মৃত্যু আছে, এটার পিছন দিয়ে ওয়েটিংয়ের মধ্যে আমার গ্রাম পুলিশে কল। পরে ফোন দিয়েছে, আমি কাছে ঠিক আছে, তুমি তাতে যাও, তুমি আসছি। সেখানে গিয়েই একটা রুম, যেটা তালা মারা, বাইরে থেকে তালা মারা ছিল। তারপর আমরা তালা ভেঙে ওই রুমের সামনে যাওয়া মাত্র আমরা দেখতে পাই যে এখানে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ। এরপর গেটের বাইরে লাগানো তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। 2 জনের আমরা ডেড বডি সেখানে দেখতে পাই, হাইলি ডিকম্পোজড অবস্থায় আমরা এই লাশগুলো দেখতে পাই। এবং লাশগুলোর এতই বিবর্ষ ছিল যে গলা পেঁচানো অবস্থা, ওইখানে কাঁথা টাথা মোড়ানো, এমনকি খাটটা ভাঙ্গা। তাৎক্ষণিক আমরা সেখানে আমাদের পুলিশ সদস্যদের আমরা ক্রাইম সিনটা সংরক্ষণ করি। ক্রাইম সিন সংরক্ষণ করার পর আমরা আমাদের যাবতীয় কার্যক্রম আমরা শুরু করি। তখন আমরা সেখানে দরজা ভাঙার কিছু আলামত আমরা পাই, আর সেখানে একটা আলমারি ভাঙছে সেটা আলামত পাই। সেই আলামতগুলো আমরা সংরক্ষণ করি, জব্দ করি। অতঃপর আমরা 2টা ডেড বডির সুরতাল রিপোর্ট প্রস্তুত করি। তখন তারা ওই পোস্টমর্টমে লই গেছে, সেখান তো না নেই, আমরা লাশ দাফন করছি। চাঞ্চল্যকর এই ঘটনা আলোড়ন তুলল চারদিকে। পুলিশ রহস্য উদ্ঘাটনে আটঘাট বেঁধে নেমে পড়ল কাজে। কে বা কারা কিভাবে ওই বৃদ্ধ দম্পতিকে নৃশংসভাবে হত্যা করলো আর কেনই বা করলো তা জানার আগে চলুন জেনে নেই ওই বৃদ্ধ বৃদ্ধা সম্পর্কে। তারা ছিলেন নিঃসন্তান, তবে শাহজাহান নামে এক পালক পুত্র ছিল তাদের, কিন্তু সে থাকতো না তাদের সাথে। বৃদ্ধ আবু সিদ্দিক দীর্ঘ সময় প্রবাস জীবনে শ্রম দিয়ে যে অর্থ সম্পত্তি কামিয়েছিলেন তা দিয়েই দিন কাটছিল তাদের। মামলাটা কিন্তু আসলে ক্লুলেস, সরাসরি কোনো এভিডেন্স ছিল না, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। মামলা কিন্তু অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা এই জন্যই আরও তৎপর ছিলাম, আরও মাইনুটলি আমরা দেখেছি প্রত্যেকটা ইস্যু, যে কোথাও কোনো অসঙ্গতি, কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় কিনা।
ঘটনার পরদিন অর্থাৎ 18 অক্টোবর 2022 তারিখে নিহত বৃদ্ধ আবু সিদ্দিকের ভাই আবুল কাশেম খোকন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। তো প্রাথমিকভাবে তারা সেভাবে এজাহারটা আমাদের কাছে ড্রাফটিং করে উপস্থাপন করে যে আমার ভাইয়ের অনেক সম্পত্তি আছে, সন্তানের সাথে তার গ্যাপ আছে, জড়গা আছে, এমনকি আমার ভাইয়ের কিছু সম্পত্তি তাদের সংরক্ষণ ছিল। আর সেই যেটা ফারুক পুত্র জানে, ফারুক পুত্র স্ত্রী জানে। তো তারা প্রথমে তাদেরকে একটু ইঙ্গিত করে, সরাসরি এজাহারের নাম না দিয়ে ইঙ্গিত দিয়ে একটা এজাহার আমাদেরকে ড্রাফটিং করে আমরা সেভাবে এজাহারটা আমলে নিয়েই আমি মামলা রুজু করি। দেখছিলাম আমরা শুক্রবার ছিল ওই দিন, আমাদের বাড়িতে একটা বৈঠক হয়েছে, আমাদের বাড়ির জায়গা জমি নিয়ে বৈঠক হয়েছে। আর এই বৈঠকের থেকে আমার চাচারা সব ছিল, আমরা ছিলাম, ওইখান থেকে চলে আসে আর দেখি টেকি না। ভাই আমারে ওই দিন আবার বলছে যে ভাই আমি অমুক দোকানে 1660 টাকা দেয় না, আছে টাকাগুলো তুমি দিও। পরে আমরা পাই নাই, না পাওয়াতে ওনার শ্বশুর বাড়িতে খোঁজ করছি, ওনার শালির বাড়িতে খোঁজ করছি, কিন্তু এখানে তালা মারা, এদের কোনো খোঁজ খবর নেই। বৃদ্ধ বৃদ্ধার জীবনযাপন সম্পর্কে খোঁজ নিতে গিয়ে পুলিশ জানতে পারেন তার পালক পুত্রের কথা। জানতে পারেন পালক পুত্র শাহজাহানের সাথে দীর্ঘদিন ধরে চলে আসা মনোমালিন্যের কথা। ফারুক সন্তানের প্রতি তাদের একটা সন্দেহ ছিল প্রথমে, যে ফারুক সন্তানের সাথে আবু সিদ্দিকের বেশ কিছু কয়েক বছর ধরে ঝামেলা চলতেছিল সম্পত্তি ভাগাভাগি নিয়ে, কিন্তু ডিজিস্ট কিন্তু তার ফারুক সন্তানকে কোনো সম্পত্তি দিতে রাজি হয় নাই। তার বাবা মারা গেলেও কিন্তু সে কেন জানি সম্পত্তি সে পায় নাই, এটাতে সে অনেকটা নাখোশ। এমনকি এই ক্ষেত্রে তখন তার প্রতি আমাদের ডাউটটা লেগে যায়। তখন তৎক্ষণাৎ আমরা তাকে সন্দেহ করে আমরা মামলায় তাকে যুক্ত করে আমরা তাকে আদালতে সেন্ড করি। চলুন এবার খোঁজ নিয়ে আসি পালক পুত্র শাহজাহান সম্পর্কে। একটা লেদা অবস্থায় আনছে আনি হালি হড়ালেখা করে বিয়ে করায় মনে করেন না, বিয়েও করাইছে, মনে করেন হে জায়গা জমি যা দিছে এগুলো বিক্রি করে ফেলাইছে সব। বেদার লাস্টে দিয়েছে যা দিছে আগে কিন্তু বেশি তো হেলাইছে, বেশি হেলানো হরে হেতে আরও চায়, এটা বেশি দিত ওটা বেশি দিত, তখন আর দেয় না, বলছে না আমার এগুলো যে রিয়েল করতে খাইবে দরকার হলে আমি তারে দেবো না। কষ্টের সম্পদ তো ছেলের নামে দিয়ে যখন ছেলে একের পর একটা নষ্ট করতে, তখন বাপের মনে খুবই একটা আঘাত লাগছে, কষ্ট লাগছে। ওইখান থেকে তাদের ফ্যামিলি হিসাব নিয়ে একটা মনে করেন দ্বন্দ্ব ছিল। রহিমের লগা হারাহারি অনেকবার হয়েছে, একবার রহিমে আর বাইরের সাতন ধাক্কা দিয়া লাইতে লইছে। পুলিশ অন্যান্য সম্ভাব্য বিষয়েও খোঁজ নিতে থাকে। বিভিন্ন পয়েন্টে সোর্সদের সতর্ক থাকতে বলেন তারা। তার অবস্থানটা কোথায় আছে এটা আমাকে একটু বের করে দাও। ঠিক আছে স্যার। বেসিক্যালি ওই যে আবু সিদ্দিক থেকে সম্পত্তিগুলো নেওয়ার জন্য খুব চেষ্টা করছিল যে বাবু আমরা সম্পত্তিগুলো জীবদ্দশায় নিয়ে নেই, এটা নিয়ে বাকবিতণ্ডা থেকে সে আলাদা হয়ে যায়। তো সেই মূলত শ্বশুরবাড়িতে চলে যায় শাহজাহান ফারুক পুত্র। তো শ্বশুরবাড়িতে সে যাইলে সেখানে তারা কিছুটা ওই অভাবগ্রস্ততার মধ্যে আছে, শ্বশুরবাড়ির অবস্থা তেমন ভালো না। তো সে একটা ওই ফার্নিচার দোকানে মশামশাই কাজ করে, সে কোনো ফ্যামিলি কন্ট্রিবিউশন করতে পারে না, যার কারণে সে বাবার প্রতি অনেকটা হতাশ। নিহতের ভাই এলাকাবাসী অনেককেই সন্দেহের আওতায় আনেন তারা। আমরা আরেকটা দিক যেটা আমরা তদন্ত করি সেটা হলো যে যেহেতু সন্তান ছিল না, তার যে অন্যান্য আত্মীয় স্বজন এই যে ভিকটিমদের, যেমন ভাই বা ভাইয়ের ছেলে, এদেরও কিন্তু একটা লাভবান হওয়ার সুযোগ থাকে যে মারা গেলে। এই বিষয়টা আমরা ভালোভাবে খতিয়ে দেখি। একই সাথে আমরা এর বাইরে অজ্ঞাত কেউ জড়িত কিনা অন্য কোনো কারণে এই বিষয়গুলো আমরা তদন্ত করতে থাকি। সে সময় পালক পুত্র শাহজাহানের স্ত্রীও নিহত আবু সিদ্দিকের ভাই ভাতিজাদের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলা করছে হের বউ আর হের ওই শালা একটা আছে আর শাশুড়ি, হেরে জিজ্ঞেস করে আঙলে মামলা করছে আমরা বাইরে নাকি আর বাইরে মারিয়ে এলেছি। একবার না কয়েকবার আমরা আপনার সবাইকে নিয়ে জবানবন্দি দিছি, থানায় গিয়ে ওনারা বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করছে, আমরা কোঅপারেট করছি। এবার আসি সমসাময়িক ভিন্ন এক প্রসঙ্গে।
পাশেই 4 নং চররোহিতা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মৃত শাহজাহানের ছেলে কামরুল হাসানের সাথে পরিচিত হই। কামরুল বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। পাশেই কাচারিবাগ মোড়ে একটি দোকানও ছিল তার। তবে বখাটে ছেলেদের সাথে চলার কারণে তার কিছু দুর্নাম ছিল এলাকায়। কামরুল হাসান সে কিছুদিন আগে আপনার এই যে কাছারিবাড়িতে নতুন দোকান দিয়েছিল, ইলেকট্রনিক্স দোকান। আমি জানি যতটুকু সে ইলেকট্রিক দোকানদারি করে। আমার বাসায়ও আপনার ওই যে একটা ফ্যান ঠিক করছিলাম। পরে বখাটে কিছু ছেলের সাথে আড্ডা ফাড্ডা দেয়। বৃদ্ধ বৃদ্ধার মরদেহ পাওয়ার দিন থেকেই বন্ধ পাওয়া যায় কামরুল হাসানের দোকান, যা পুলিশকে জানায় কতিপয় সোর্স। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সে দোকান করতেছে না, দোকানের মধ্যে সে আসতেছে না। সে সময় একই এলাকার রুবেল নামে আরেক ছেলের মা একদিন থানায় এসে জনৈক জুয়েলের বিরুদ্ধে সদর থানার তৎকালীন ওসির কাছে অভিযোগ জানান। বলেন তার ছেলেকে খুঁজতে এসে জুয়েলের নেতৃত্বে শাসিয়েছে কয়েক ব্যক্তি। রুবেল মা একদিন আমাকে ফোন দিয়ে বললো আমার ছেলে নাকি মারি ফেলবো, এই কোনো হিসেবে 1 লাখ টাকা দাবি করতেছে। সেই বিষয়টি বিশেষভাবে নোট করেন পুলিশ কর্মকর্তারা। আমরা দেখতে চেয়েছিলাম যে এই ঘটনা পরে অস্বাভাবিক কিছু আশেপাশে পরিলক্ষিত হয় কিনা। সোর্সদের মাধ্যমে খোঁজ নিতে থাকেন রুবেল, কামরুল, জুয়েল সকলের বিষয়ে। মূলত কামরুল হাসান সাথে সাথে তার কিছু সহযোগীদেরকেও এলাকায় দেখা যাচ্ছে না। তখন আমি এলাকার স্থানীয় মেম্বার ফারুক একজন ছিলেন, ওকে আমি একটু কাজে লাগাই। ফারুককে বললাম যে তুমি একটা কাজ করো, এই ছেলেগুলোর কার অবস্থানটা কোথায়, আমাকে একটু তথ্য দাও। তো ফারুক আবার মাঝে মাঝে তথ্য স্যার কিছু দেখা যায়, তবে তার আগে যেমন সংঘবদ্ধ ছিল এখন তাদেরকে সংঘবদ্ধ দেখা যাচ্ছে না, তারা ইন্ডিভিজুয়াল বিচ্ছিন্ন অবস্থা আছে। এরই মধ্যে পুলিশের এক সোর্স পুলিশকে একটি অডিও রেকর্ডের বিষয় জানায়, যা কোনো এক বৈঠকে করেছিল ওই গ্রুপের কাউসার নামের এক ছেলে। রেকর্ডটা ছিল এরকম অনেকটা যে তোমরা ঘটনাটা ঘটাইছো এটা তো আমরা ড্যাম শিওর, বাট আমাদের ভাগটা আমাকে দিয়ে দাও। তো ভাগটা দিয়ে দাও। তো আরেকজন অপর মধ্যে একজন বলতেছে যে বন্ধু তুই বিশ্বাস কর, গিয়েছিলাম যে আমরা কিছুই পাই নাই। ছোট বড় যে কোনো অপরাধ দমনে তৎপর পুলিশ ভাবতেও পারেনি গ্রুপের মনোমালিন্যের হেতু, অর্থাৎ কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা বের করতে গিয়ে এত বড় ঘটনা উদ্ঘাটিত হয়ে যাবে। কৌশল হাসানের রুবেল মাকে আমার কাছে ডেকে নিয়ে আসলাম, আর এগুলো আমার কাছে একটা কমপ্লেন দেন, আমি দেখতেছি হাসানকে আমি ব্যবস্থা নেব। তো রুবেলকে পেয়ে গেছি, বেসিক্যালি তার ফ্যামিলি কলা কৌশল। তো আবার রুবেল জানতো না যে তাকে আমরা এটাতে আনবো। রুবেলকে আনছি বেসিক্যালি বলছি হাসানের ভিতরে ব্যবস্থা নিচ্ছি, হাসান কেন টাকা যাচ্ছে, তোকে কেন হাসান এই মামলা ঢোকাতে যাচ্ছে, আমি ব্যবস্থা নিচ্ছি, তুই এটা আমাদের কাছে আয়। যেভাবে সে আসতে চায় না, তাকে আমরা ঢাকা থেকে লোক পর্যন্ত আনছি, তাকে আমরা বাঁচানোর কথা বলে আমাদের কৌশলে। তো সে আমাদের জালে সে পড়ে গেছে। জিজ্ঞাসাবাদে রুবেল জানায় ভয়ানক এক হত্যাকাণ্ডের কথা, যা ঘটেছিল 2022 সালের 15 অক্টোবর রাতে। জানায় হতভাগ্য ওই দম্পতির মৃত্যুর করুণ কাহিনী। লোভ, ধোঁকাবাজি, মিথ্যাচার, লুটের চেষ্টা, আপনজনের পেছনে ছুরি মারা, সর্বোপরি ডাবল মার্ডারের এক গা শিউরে ওঠা কাহিনী রুবেল শোনালো পুলিশকে। রুবেল পুলিশকে জানান ঘটনার শুরু কামরুল গং গ্রুপের এক সদস্য আবুল কাশেম ওরফে দুদুর আপনজনের পেছনে ছুরি মারার চেষ্টায়। দুদু নিহত আবু সিদ্দিকের ভাতিজা। নিঃসন্তান আবু সিদ্দিক দম্পতির একাকিত্বের কথা জানিয়ে গ্রুপের সদস্যদের কাছে তাদের গয়নাপাতি লুটের প্রস্তাব দেন তিনি। প্রস্তাবে রাজি হয়ে ডাকাতি করার সম্ভাব্য একটি তারিখ ঠিক করে গ্রুপ সদস্যরা। 8 জনের মধ্যে তারা 5 জন বাদ দিয়ে 3 জন মিলে কি করছে, তারা ওই নির্দিষ্ট তারা যে প্ল্যানটা ছিল যে ডেটে তারা এই ঘরে ঢুকবে, সেই ডেটে না আগে তারা তার 2 দিন আগেই তারা ওই ঘরে তারা প্রবেশ করে। নতুন পরিকল্পনা অনুযায়ী পূর্বের নির্ধারিত তারিখে 2 দিন আগে গভীর রাতে তারা 4 জন হানা দেয় আবু সিদ্দিকের ঘরে। আবু সিদ্দিকের ভাতিজা আবুল কাশেম ঘরের কাছে পাহারা দেন। বাকি 3 জন একতলা ভবনের ছাদে উঠে ছাদ থেকে নিচে নামার কলাপসিবল গেট ভেঙে প্রবেশ করে আবু সিদ্দিকের ঘরে। টের পেয়ে ঘুম ভেঙে যায় আবু সিদ্দিকের। তিনি চিৎকার দেওয়ার চেষ্টা করলে 3 জনের 2 জন জাপটে ধরেন বৃদ্ধ বৃদ্ধাকে। এক পর্যায়ে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন 2 জনকেই।
এ সময় অপরজন পাশে থাকা সুপারি কাটার ছড়তা দিয়ে ভেঙে ফেলে রুমের আলমারির তালা। এরপর পালিয়ে যায় তারা। পুলিশকে রুবেল জানায়, এরপর এলাকা ছাড়া হয় তারা 3 জন। থেকে যায় আবুল কাশেম। কিন্তু কি লুট করেছিল তারা? স্যার আসলে আমরা কিছুই পাই নাই। আমরা চেষ্টা করছি সেখানে প্রবেশ করার জন্য, প্রবেশ করছি। এমনকি ওরা যখন সচিৎকার শুরু করছে, এক পর্যায়ে আমরা ভাবছি যে তাদেরকে আমরা হয়তো মেরে ফেললে আমরা সহজে সব কিছু আমরা নিয়ে আসতে পারবো। তো এই কারণে তারা এই 3 জনে এই কাজটা করলো। কিন্তু এই বিষয়টি মানতে নারাজ ছিল ওই রাতে উপস্থিত না থাকা জুয়েল সহ গ্রুপের বাকি 4 জন। তারা লুটের ভাগ পেতে চাপ প্রয়োগ করে রুবেল, কামরুল সহ বাকি 4 জনের ওপর। তো বাকি 4 জন চিন্তা করলো, ঘটনাটা ঘটে গেল, বুড়ো লাশ পাওয়া গেল, দ্যাট মিনস তারা অনেক কিছু লাভবান হয়ে গেলো। তাহলে এটা কী করতে পারে? তখন তারা ওই যে যেটা বললাম, তারা একসাথে এক জায়গায় জড়ো হলো, জড়ো হয়ে পারস্পরিক কথোপকথনে তারা যে 3 জনের ঘরে ঢুকলো, তারা পরে ওদের কাছে স্বীকার করলো যে বন্ধু আমরা করছি, কিন্তু আমরা কিছুই পাই নাই, তোদের দেওয়ার মতো কিছু নাই। ওরা বাকি 4 জন বিশ্বাস করতে নারাজ যে না, আমাদের প্ল্যান এটা, তোরা করে ফেলছস, ভাগটা আমাদেরকে দিতেই হবে। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে গ্রুপের প্রত্যেকের নাম ও ভূমিকা বিশদভাবে জানায় রুবেল। ফলে বাকি 7 জনকে গ্রেফতারে তৎপর হয় পুলিশ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে এবার খোঁজ লাগানো শুরু করি। এক পর্যায়ে তাদের সেলফোন নিয়ে আমরা তাদের লোকেশন আমরা নেওয়ার চেষ্টা করি। আমরা তো প্রযুক্তিগত সহায়তায় আমরা মোটামুটি আসামিদেরকে আমরা সবগুলো হাতের মুঠে পেয়ে যাই। এটার সাথে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আমরা বিজ্ঞ আদালতে এই 457, 463, 302, 34, 120 খ দণ্ডবিধি ধারায় মোতাবেক বিজ্ঞ আদালত আমরা চার্জশিট দাখিল করি। সকল আসামিরাই বর্তমানে জেল হাজতে আছে। এর মাধ্যমে পালক পুত্র শাহজাহান যে নির্দোষ তা উঠে আসে সকলের সামনে। আমার বাবা মাকে আমি একটু দেখতে পারি নাই, আমি মাটি দিতে পারি নাই। আমার এর চেয়ে কি কষ্ট, এর চেয়ে কি কষ্ট আমি নিজেকে সামলাইতে পারতেছি না। নির্দোষ প্রমাণিত হন নিহত আবু সিদ্দিকের ভাই ভাতিজারাও। আর এর মাধ্যমেই প্রমাণিত হলো পাপ বাপকেও ছাড়ে না। প্রতিটি অপরাধী একসময় না একসময় উন্মোচিত হয়। শুধু প্রয়োজন আইনের লোকদের সদিচ্ছা এবং সর্বোচ্চ চেষ্টা, যার সবটুকুই এই ঘটনায় ব্যয় করেছিলেন লক্ষ্মীপুর সদর থানা পুলিশ। আর তার ফলাফলই আপনাদের সামনে তুলে ধরা হলো।